আমার বাসর ঘরে বধূ বেশে দাঁড়িয়ে আছি, সামনে আমার আর বর্ষণের কিছু ঘনিষ্ঠ মুহূর্ত। সামনে দাঁড়িয়ে থাকা আমার সদ্য বিবাহ করা স্বামীর রোদ, মুখ লাল হয়ে গেছে রেগে এটা দেখে। আমার হাত পা সমানে কাঁপছে। বাসর ঘরে এ কেমন উপহার পেলাম আমি। রোদ আর সহ্য না করতে পেরে সামনে থাকা টিভি আমার দিকে ফ্লোরে ছুঁড়ে মারল। হাতের কাছে থাকা ছবির ফ্রেমটা তার উপর। আমি কানে হাত দিয়ে পিছিয়ে এলাম। তখনই আমার গালে তীব্রভাবে আঘাত পড়ল। আমি ছিটকে পড়লাম। যেখানে কোনো ছেলের সাথে মেলামেশা বন্ধ ছিল, সেখানে অন্য একটা ছেলের সাথে এত ঘনিষ্ঠ মুহূর্তের সাহস কি করে হলো? চিৎকার করে সাথে আমার গলা চেপে ধরল। তার চিৎকারে আমার হৃদয় কেঁপে উঠল। আমাকে দেখে রোদ আমার হাত ধরে তুলে তার সামনে দাঁড় করাল। কি হলো বল, উত্তর দিচ্ছিস না কেন? বল, তোর মুখ বন্ধ কেন? কিসর জন্য এখন তোর মুখ বন্ধ? চিৎকার করে। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, মুখে কোনো কথা নেই। দম বন্ধ হয়ে আসছে আমার। এই মনে হয় গেলাম আমি। তার প্রতিটা কথায় আমি বারবার কেঁপে উঠছি। কাঁদছিস কেন? এই কাঁদছিস কেন? তুই তো কাঁদার জন্য এমন করিসনি। তবে তুই কাঁদছিস কেন? তোর তো সুখের সময় গেছে না ওর সাথে? আমাকে ছেড়ে দিল। আবারও চিৎকার করে কথাটা বলে পাশে থাকা কাচের ফুলদানিটা ভেঙে দিল। আবারও বিকট শব্দে আমি আমার কান চেপে ধরলাম। এবার রোদের হাত অনেকটা কেটে গেল। ওর হাত দিয়ে রক্ত বের হচ্ছে। আমার অনুপস্থিতিতে তোর পাখনা গজিয়েছিল না রে? তাই এসব করলি? সমস্যা নেই, তোর পাখনা কাটার ব্যবস্থা আমি করছি, তুই চিন্তা করিস না। আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তির জায়গা আমি হতে দিব না। কথাটা বলে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে ও উল্টো দিক ফিরে বাইরে চলে গেল। ওকে থামানোর মতো অবস্থা আমার নেই। আমি ভাঙা কাচের টুকরোর মধ্যে বসে কাঁদতে লাগলাম। এগুলো কি হলো আমার সাথে? কিছুই বুঝতে পারছি না। এই ভিডিওটা কে দিল? রোদ নিশ্চিত সব শেষ করে দিবে। ও সব তছনছ করে দিবে। ওর ভয়ানক রূপের কথা ভাবলেই অন্তরাত্মা কেঁপে উঠছে। আমি ছোঁয়া, পুরো নাম ছোয়াক্ত ছিন্তি। অনার্স প্রথম বর্ষে পড়ি। আমার মা বাবা নেই, এতিম আমি। একটা আন্টির বাসায় বড় হয়েছি। সময়ের সাথে সাথে আমার দায়িত্ব ভদ্রমহিলা আমাকে বুঝিয়ে দিয়ে সেও না ফেরার দেশে চলে গেলেন। তার বাড়িতেই থাকতাম আমি। আমার সামনে যে ছিল আমার স্বামী রোদ চৌধুরী, পেশায় ইঞ্জিনিয়ার। উনি আমার জীবনে এসেছে আরো 5 বছর আগে, যখন আমি ক্লাস 10-এ পড়ি। তখন থেকে আমার জীবনে আমার বাবা আর সে বাদে কোনো ছেলের অস্তিত্ব আসে নেই বললে চলে। গত 1 বছর সে একটা কাজে বাইরে ছিলেন। তার দেশে আসার একদিন পরই হুট করে আমাকে একদিনের মধ্যে বিয়ে করে তার ঘরে তুলে। এ বিষয়ে আমার কোনো মতো জানার প্রয়োজন কেউ মনে করেনি। ধরে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিল। আমার আর বর্ষণের সম্পর্কটা কিছুটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। উনি 1 বছরের জন্য বাইরে চলে গেলে কি করে কি হয়ে গেল সত্যি করে আমি একবারও ভাবিনি যে উনি জানলে কি হবে। একে তো ছিল পাগলের মতো, এখন আরও হলো। উফ, আর কিছু ভাবতে পারছি না, সব গুলিয়ে যাচ্ছে। নির্জন রাস্তায় বিয়ের সাজের শেরওয়ানিটা পরে বহু দূর ড্রাইভ করেছে ফুল স্পিডে রোদ। একটা সময় গাড়িটা থামিয়ে বাইরে নেমে আসে। মিষ্টি শীতল বাতাস বইছে। একদম নির্জন একটা পরিবেশ। ঝিঝি করে ডাকছে ঝিঝি পোকাগুলো।
রোদ বিকট এক চিৎকার দেয়, ভেতরের আগুন কোনোমতে বের হতে চাচ্ছে না। কেন করলে ছোঁয়া এমন? কেন করলে ছোঁয়া? কি ক্ষতি করেছিলাম আমি? ভালোবেসেছিলাম ছোঁয়া। বলেছিলাম কোনো তৃতীয় ব্যক্তির আমাদের মধ্যে জায়গা হবে না। তুমি তাও আমাদের মধ্যে অন্য কাউকে নিয়ে এলে। কেন করলে ছোঁয়া? ভীষণ ভালোবাসি তো তোমায়। তুমি কেন বুঝো না? রোদ মাটিতে হাঁটু মুড়ে কান্না করছে আর কথাগুলো বলছে। সত্যি সবকিছু ধোঁয়াশা লাগছে তার কাছে। কেমন সবকিছু অন্ধকার। ভালোবাসা থেকে এমন প্রতারণা সে নিতে পারছে না। সকালে ভাঙা কাঁচ আর এলোমেলো ঘরের মধ্যে নিজেকে এলোমেলো ভাবে আবিষ্কার করে ছোঁয়া। গলাটা ভীষণ ব্যথা হয়ে আছে। ধীরে ধীরে খাট ধরে উঠার চেষ্টা করে। খুব কষ্টে আয়নার সামনে এসে দাঁড়ায়, দেখতে পায় গালে তার 5টা আঙুলের দাগ স্পষ্ট। এগুলা দেখে ছোঁয়ার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিছু বলার কোনো অবস্থা নাই। ছোঁয়ার কথা শুনবার মতো কেউ নেই। পৃথিবীতে ছোঁয়ার যে আপন বলতে কেউ নেই। আচ্ছা, যদি কাল রোদের জায়গায় বর্ষণ থাকত তবে কি বর্ষণ এটা করত? না, বর্ষণ আমাকে খুব বেশি ভালোবাসে। ও কখনো এমন করত না। ছোঁয়া আবার কথাগুলো ভেবে কান্না শুরু করে। হঠাৎ তার রুমে ঠক ঠক শব্দ শোনা যায়। ছোঁয়া নিজেকে সামলে দরজা খোলে। সামনে একজন সার্ভেন্ট দাঁড়িয়ে। ম্যাম, স্যার এই শাড়ি পরে রেডি হতে বলেছে। ছোঁয়া মহিলাটার হাতে একটা শাড়ি দেখতে পায়। একটা নীল রঙা শাড়ি। ছোঁয়া সেটা সার্ভেন্টের হাত থেকে নিতে সার্ভেন্ট চলে যায়। ছোঁয়া বেশ ভালোই জানে এখন ছোঁয়া জিদ করে শাড়িটা না পরলে হয়তো আরো খারাপ কিছু হবে। তাই চুপচাপ শাড়িটা পরে গোসল করে নেয়। ঘরের ভেতরের অবস্থা দেখলে ছোঁয়ার হৃদয় বারবার কেঁপে উঠছে। কাল রাতের ভয়ানক ঘটনার কথা ছোঁয়ার মনে পড়ছে বারবার। ছোঁয়া শাড়িটা পরে আয়নার সামনে রাখা কিছু গয়না পরে নেই। আর তখন সেই সময় হাজির হয় রোদ। রোদকে দেখে অন্তরাত্মা ভয় কেঁপে ওঠে। ও ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আমার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে রোদ। আমি তাকে দেখে ফ্রিজ হয়ে গেছি। কিছুক্ষণ পর ও তাকানো বাদ দিয়ে এগোতে শুরু করল। এবার ওর এগোনো দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। আমার হাত পা কাঁপতে আছে। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে ও আমার চোখে একটা কালো কাপড় বেঁধে দিলেন। কি করতে চাচ্ছে ও আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কাল রাতে ছিল কই? যাক, কাল রাতে কোথায় ছিল সেটা তো জানা যাবে না, কিন্তু এখন ও কি করবে? আমার ভাবনায় অবসান ঘটিয়ে এসে আমায় কোলে তুলে নিল। এবার মনে হয় জান যায় যায় অবস্থা। কোথায় নিচ্ছে আমাকে আর কেন? কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। আমি বুঝতে পারছি সে আমাকে কোলে করেই হাঁটতে আছে, আমি চুপচাপ তার শার্ট খামচে ধরে রেখেছি। কেন জানি না ভয় করছে অনেক। অনেকটা সময় পর মনে হলো সে থেমেছে। আমাকে নামিয়ে ও দিলেন। তারপর আমার পেছনে এসে আমার কানের কাছে ফিসফিস করে বললেন, রেডি তো সারপ্রাইজ এর জন্য? ওনার এমন কথা শুনে সত্যি মনে হচ্ছে এবার বোধহয় আমি আর থাকছি না। আমাকে এভাবে ভয় পেতে দেখে সে আমার চোখ থেকে কালো পট্টিটা খুলে দিল। সামনে তাকিয়ে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার সামনে হাত, মুখ এবং পা বাঁধা অবস্থায় পড়ে আছে বর্ষণ। ওকে ওভাবে দেখে আমার হৃৎস্পন্দন থেমে যাচ্ছে।
আমি রোদের হাত থেকে ছুটার চেষ্টা করি কিন্তু রোদ আমার পেছনের ঘাড় ধরে বসে। জান এমন লাফালাফি করছো কেন? বর্ষণের কাছে যেতে ইচ্ছে হচ্ছে বুঝি? খুব ভালোবাসো না বর্ষণকে? কেন ছোঁয়া? আমাকে একটু ভালোবাসা যায়নি? কেন বাসা যায়নি? আমাকে একটু ভালো। ওকে এতটা ভালোবাসার অধিকার তোমায় কে দিয়েছে ছোঁয়া? উনি আমার ঘাড়টাকে পেছনে থেকে খুব বিশ্রীভাবে চেপে ধরেছে। ব্যথা করছে অনেক। বুকে কিছুটা সাহস নিয়ে বললাম, ওকে ছেড়ে দিন প্লিজ, আমি ওর জীবন আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। আমার কথা শুনে উনি আমাকে পেছনে থেকে আরো জোরে আমার ঘাড়টা চেপে ধরল। এত ভালোবাসা কবে থেকে জন্ম নিল ছোঁয়া? ওনার কণ্ঠ কাঁপছিল। বুঝতে পারছি তিনি হয়তো কাঁদছেন, কিন্তু আমার সে সব দিকে খেয়াল দিলে চলবে না। উনি হয়তো বর্ষণকে মেরাই ফেলবে। বর্ষণ মরলে আমার বেঁচে থাকার কোনো কারণই থাকবে না। রোদ প্লিজ, আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। রোদ শুধু ওনাকে ছেড়ে দিন। আমি কাঁদতে কাঁদতে কথাগুলো বললাম। ভয় বুকের মধ্যে উতলা পাতাল শুরু হয়েছে। উনি আমাকে জোরে ধাক্কা দিলেন, ফলে আমি গিয়ে সোজা সামনে মাঠে গিয়ে পড়লাম। উনি সোজা হাঁটতে লাগলেন বর্ষণের দিকে। আমি উঠতে যাব কিন্তু এই ভারী শাড়ির জন্য বেঁধে গেলাম। কাল থেকে এই একই শাড়ি পরে আছি। আমি তাও কষ্ট করে উঠতে উঠতে দেখি রোদ বর্ষণের কাছে চলে গেছে। আমার হার্টবিট দ্বিগুণ বেড়ে গেছে। আল্লাহ, উনি কি করবে? হুট করে উনি আমাকে অবাক করে দিয়ে বর্ষণের হাত পা মুখ খুলে দিল। বর্ষণ অজ্ঞান অবস্থায় আছে, তাই ওর কোনো সোর শব্দ পাচ্ছিলাম না। রাফিদ, জি স্যার। ওকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসো। জি স্যার। ওনার লোকগুলো এসে বর্ষণকে নিয়ে গেল। আমি সেখানে ঠাই হয়ে দাঁড়িয়ে রয়েছি। সত্যি উনি বর্ষণকে ছেড়ে দিল। আল্লাহ, ভাবতেই অবাক লাগছে। বর্ষণকে ছেড়ে দিয়ে উনি আমার দিকে এগোতে লাগল। এবার আমার আরো ভয় হচ্ছে। কি জানি কি করবে। উনি এসে আমার হাত ধরে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে যেতে লাগল। আমি ওনার সাথে ভেতরে গেলাম। ঘরে এনে সোজা আমাকে বিছনার উপর ছুঁড়ে মারল। তোমার বর্ষণকে ছেড়ে দিছি। এখন আর কোনো চিন্তা নেই আশা করি। চিন্তা থাকলেও কিছু করার নেই। তবে ভুলে যেও না, ওকে মাত্র আমি ছেড়ে দিয়েছি, ওকে আবার তুলে আনতে আমার 1 সেকেন্ড সময়ও লাগবে না। সো আমার কথার অবাধ্য হবার চেষ্টা করবে না ছোঁয়া, তাহলে সেটা বর্ষণের জন্য ভালো হবে না। কথাগুলো বলে আলমারি থেকে একটা শাড়ি বের করে আমার দিকে ছুঁড়ে দিল। শাড়ি পরে গোসল করে নেও। আমি তোমায় 10 মিনিটের মধ্যে নিচে সবার সাথে দেখতে চাই। কথাটা চলে তিনি হনহন করে চলে গেলেন। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। হাতে শাড়িটা নিয়ে কিছু সময় বসে রইলাম। তারপর মনে পড়ল সে আমাকে 10 মিনিটের কথা বলেছে। তাই ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নিলাম। আমার মতো রোদের ও কেউ নেই। ওর বাবা মা বলতে শুধু ওর দাদা আছেন। আমি এ বাড়িতে আগেও এসেছি, তখন দাদা আমাকে খুব আদর দিতেন। ওনার দাদা মানুষটা খুবই ভালো। ছোট থেকে রোদকে মা বাবার অপূর্ণতা বুঝতে দেয়নি। এত বড় হয়ে এত কিছু অর্জনের পেছনে রোদের দাদার সবথেকে বড় অবদান। নাতির কোনো চাওয়া কখনো অপূর্ণ রাখেনি আজিজ চৌধুরী। তারই ফল স্বরূপ আমার সাথে হওয়া অবিচার কেউ তিনি কোনো নাম দেয়নি। আমাকে সব সময় বলে, রোদ তোকে খুব ভালোবাসে রে মা। ও সত্যি তোকে ভীষণ ভালোবাসে, ওর কাজে কষ্ট পাস না।
ও এতটাই ভালোবাসে তোকে যে বারবার হারানোর ভয় পায়, তাই না বুঝে কষ্ট দিয়ে ফেলে। সবকিছু ভাবছিলাম আর চুল আঁচাচ্ছিলাম। চুল থেকে চিরুনিটা সরিয়ে নিজেকে আয়নায় দেখে নিলাম একবার। তারপর নিচে চলে এলাম। নিচে রোদ আর দাদাভাই বসে আছেন ডাইনিং টেবিলে। আমাকে দেখে রোদ হাসি মুখে আমার দিকে এগিয়ে এলেন। সুইটহার্ট, এত লেট কেন করলে? এসো বসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার হাত ধরে বলল। কিন্তু উনি এত ভালো ব্যবহার করছেন কেন বুঝলাম না। দাদা যান যেন আমাদের ভেতরের কোনো কথার সাথে সংযুক্ত না হয়। উনি সংযুক্ত হলে তোমার বর্ষণ সহ তোমায় পৃথিবীর সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দিব। আমার কাছে এসে কানের কাছে মুখ নিয়ে কথাগুলো বলে হেসে দিলেন। কি হলো জান, এসো। আমি মলিন হেসে তার সাথে তার পাশের চেয়ারে বসলা। ছোঁয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ দাদা, তুমি কেমন আছো? তোদের এভাবে খুশি দেখে আমি ভীষণ খুশি। শেষ বয়সে আমি না থাকা কালীন আমার নাতিটার খেয়াল রাখতে যে একটা বউ এলো, এটাই অনেক। উফ দাদা যান, তুমি আবার শুরু করলে। এসব বললে কিন্তু আমি তোমার সাথে কথাই বলবো না। অভিমানী সুরে কথাটা বললেন রোদ। আমি তার দিকে চেয়ে আছি। ছোঁয়া, খাবার খাও। দাদার কথায় ধ্যান আসলো। সবাই মিলে খাবার শেষ করলাম। আমি কিছুই খেতে পারছিলাম না। মনে হচ্ছিল গলায় বেঁধে যাচ্ছে। বারবার বর্ষণের কথা মনে পড়ে বুকের মধ্যে কেমন কেঁপে উঠছিল। ওকে কি সত্যি রেহাই দিয়েছে নাকি আমাকে শুধু শুধুই বলল? কিছুই বুঝতে পারছি না। কি সত্যি কি মিথ্যা। খাবার শেষ করে রুমে চলে এলাম। বিছনায় বসে বসে ভাবছি সত্যি কি বর্ষণকে রেহাই দিয়েছে উনি। হঠাৎ কারোর পায়ের শব্দে ধ্যান ফিল। সামনে তাকিয়ে দেখি রোদ দাঁড়িয়ে। আমি মাথা নিচু করে নিলাম। উনি আমার সামনে বসলেন। আমার মুখটা উঁচু করে ধরলেন। মায়াবী এই মেয়েটা শুধু আমার ছিল তাই না, আমার সব স্বপ্ন, আমার সব গোছালো স্বভাব, সব তার জন্য ছিল। সব গোছালো স্বভাবকে অগোছালো করে, সব স্বপ্নগুলোকে ভেঙে দিয়ে মায়াবতী আমার হৃদয়টাকে দুটো টুকরে বিভক্ত করে দিলে। কি করে পারলে তুমি এমনটা করলে ছোঁয়া? খুবই ধীর কণ্ঠে সে কথাগুলো বলল। তার বলা প্রতিটি কথা আমার ভেতরে উতলা দিয়ে দিচ্ছে। আমাকে কিছু না বলতে দেখে হঠাৎ আমার গলা চেপে ধরল খুব শক্ত করে। হুট করে এমন হওয়াতে কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গেলাম। কপন খেললি আমাকে নিয়ে ছোঁয়া? কেন আমার জায়গা অন্য কাউকে দিলি? তুই এই সাহস পেলি কোথায় ছোঁয়া? আমাকে খুব শক্ত করে ধরেছে রোদ। আমার দম বন্ধ হবার উপক্রম। কিন্তু তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, সে তার মতো করে আমাকে আরো শক্ত করে চেপে ধরতেছে। রোদ ছোঁয়ার গলাটা খুব শক্ত করে চেপে ধরেছিল, যার ফলে ছোঁয়ার দম বন্ধ হয়ে আসছিল। সেটা বুঝতে পেরে রোদ ছোঁয়াকে ছেড়ে দেয়। ও আমার গলা ছাড়াতে আমি কাশি শুরু করি। অনেকটা সময় পর যেন আমি দম ফিরে পেলাম। ভীষণ কষ্ট হচ্ছে আমার, তাও একটু পানি প্রয়োজন আমার। কিন্তু আমি দিশাহারা হয়ে গেছি, আশেপাশের কিছুই আমার উপর প্রভাব ফেলতে পারছে না। কেমন কেমন হয়ে যাচ্ছে সব। তখনই আমার সামনে কেউ পানির গ্লাস ধরে, আমি সেটা এক চুমুকে শেষ করি। কিছুটা স্থির হয়ে সামনে দেখি রোদ দাঁড়িয়ে।
আমাকে তাকাতে দেখে 1 সেকেন্ডও লেট না করে ঘরে থেকে বেরিয়ে যায়। আমি বিছনায় বসে হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকি। মনে পড়ে পুরনো দিনের কথা। সেই দিন মুষলধারে বৃষ্টি ছিল। কলেজে পড়ি। যখন রোদ আমার থেকে বিদায় নিতে এলো শেষবারের মতো। অতীত। ছোঁয়া রানী কই তুমি? এই তো আপনি এত জোরে কেন চিৎকার করছেন? তোমাকে না দেখতে পেলে আমার ভয় হয় তো কি করব। আমি এখানেই ছিলাম, বৃষ্টি হচ্ছে, জ্বালানা দিচ্ছিলাম। আমার আর 1 ঘন্টা পর ফ্লাইট, এখন যেতে হবে এয়ারপোর্টে, চলো তুমিও যাবে। আমিও এই বৃষ্টিতে। ছোঁয়া, গত 1 বছরের জন্য তোমার দেখা পাবো না, এই সময়টুকু অন্তত আমাকে তোমার সাথে কাটাতে দেও। আমি জানি কোনো কথা বলে লাভ নাই, তাই গিয়ে একটা জামা পরে বেরিয়ে এলাম চুলগুলো ঠিক করে। চলুন। ওনার সাথে গাড়িতে বসে আছি, উনি আমার হাতটা খুব শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাব। মনে হচ্ছে 1 বছর না 10 বছরের জন্য কোথাও চলে যাচ্ছে। কিছু সময় রাস্তায় থাকার পর আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে ছাতা তুলে এয়ারপোর্টের বাইরে দাঁড়ালাম। সে আমার কপালে চুমু এঁকে দিল। তোমায় খুব মিস করব ছোঁয়া, শুধুমাত্র দাদা জানের ইচ্ছে ছিল তাই বাইরে যাচ্ছি, খুব জলদি ফিরে আসব, খেয়াল রেখো নিজের। আমার ছোঁয়া, এখন তোমার দায়িত্বে, ওর যত্ন তুমি নিবা। কলেজে গিয়ে কোনো ফাজলামো না, সোজা ক্লাস করবা, বাসায় আসবা। ভালো মেয়ে হয়ে থাকবে, সব থেকে বড় কথা নিজের যত্ন নিবে। খুব মিস করব ছোঁয়া, তোমায় ছাড়া একটা দিনও আমার ভালো কাটবে না। কথাগুলি বলার সময় তার চোখে পানি এসেছিল। আমি নীরব দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। কিছু সময় পর সে আমার হাতটা ছেড়ে ভেতরে চলে গেল। যতটা দূর পর্যন্ত আমাকে দেখতে পাওয়া যায় ততটা দূর পর্যন্ত আমাকে দেখেছে সে একদম বেরোতে চলে গেলে আমি চলে আসার জন্য পা বাড়ালাম। হঠাৎ দমকা হাওয়া এলো, আমার ছাতাটাকে উড়িয়ে নিয়ে গেল। পুরো বৃষ্টির মাঝে পড়লাম আমি। হায় আল্লাহ, এবার কি হবে? আমি দৌড়ে গাড়ির কাছে আসতে গেলে উল্টো দিক থেকে একটা গাড়ি আমার সামনে চলে এলো। প্রচণ্ড ভয়ে হাত দিয়ে চোখ আটকে নিলাম। তখনই মনে হলো কেউ ঝড়ের গতিতে এসে আমাকে টান মারল। আমি তার সাথে লেপ্টে গেলাম বৃষ্টির মধ্যে। মুখ তুলে তাকিয়ে দেখি একজন 2223 বছর বয়সের ছেলে, লম্বা ফর্সা মতো করে। ছেলেটার মুখে বোধহয় মায়া আঁকা ছিল। না হলে আমার দৃষ্টি তার দিক থেকে সরছিল না কেন খোদাই জানে। হঠাৎ ছেলেটা শুকনো কাশি দিলে, এই যে ম্যাম, এখানে এভাবে রাস্তা দিয়ে চললে তো যে কোনো গাড়ি নিমিষেই আপনাকে বেটে দিবে। আমি তার থেকে সরে এলাম। আর কোনো কথা বললাম না। আমাকে চুপ থাকতে দেখে ছেলেটা আবার বলল, কি হলো ম্যাম, আপনার জীবন বাঁচালাম আর আপনি দেখি আমাকে উল্টে ভাব দেখাচ্ছেন। কি বলেন? ভাব কেন দেখাবো? ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমি এখন আসি। আরে আরে অপেক্ষা করুন, বৃষ্টিতে ভিজে আপনার অবস্থা খারাপ, এই অবস্থায় আপনি লোকের মধ্যে যাবেন না। এই কোটটা পরে নিন। আমি পাশে থাকা একটা গ্লাসে দেখতে পেলাম সত্যি ও আমার অবস্থা ভীষণ খারাপ। তাই তার দেওয়া কোটটা পরে নিলাম। ধন্যবাদ আবারও। বাই দ্য ওয়ে, এই বর্ষার দিনে আপনার বর্ষণের সাথেই দেখা হলো। আমি বর্ষণ, আপনি? আমি ছোঁয়া। ছোঁয়া, বাহ, খুব মিষ্টি নাম আপনার। ধন্যবাদ। আপনি তো দেখি ধন্যবাদের দোকান খুলে রেখেছেন, যা বলছি তাতেই ধন্যবাদ।
তা ধন্যবাদ বুঝি ফ্রিতে বিক্রি হয়। ছেলেটার প্রতিটি কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনছি, বেশ হাস্যরসিক মানুষ সে। ও ম্যাম কই গুম হয়ে গেলেন? জি, আমার মনে হয় এখন বাসায় যাওয়া উচিত। হ্যাঁ চলুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। জি না, তার দরকার নেই, আমার গাড়ি আছে। আচ্ছা, তো মিস ছোঁয়া, এয়ারপোর্টে আপনার কি কাজ? তাও এই মুষলধারে বৃষ্টির মাঝে। ওনার এই প্রশ্নটা শুনে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে উত্তর দিলাম, কিছু না, সামান্য কাজ আর কি, আমি এখন আসি, আল্লাহ হাফেজ। কথাটা বলে আমি গাড়িতে উঠলাম। মামা চলো। জি ম্যাম। গাড়ির কাছের ওপাশে ছেলেটাকে বেশ সুন্দর করেই দেখা যাচ্ছে। পকেটে হাত দিয়ে আমার গাড়ির দিকেই তাকিয়ে আছে। আমি আর বেশি সময় তাকে না দেখে সোজা হয়ে বসলাম। বর্তমান ছোঁয়া সবকিছু ভাবতে ভাবতে ঘুমের দেশে চলে গেছে। এদিকে রোদ তার সমস্ত রাগ একটা বালিশের উপর খাটাচ্ছ, বালিশটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। তাও যেন রাগ কমছে না। কি করে পারলে ছোঁয়া আমার জায়গাটা অন্য কাউকে দিতে? কি করে পারলে? এটা তুমি কেন করলে ছোঁয়া? আমার কথাটা কি একটা বারের জন্য ও মনে হয়নি? রোদ খুবই ক্লান্ত আজ। জীবনের সাথে এক প্রকার যুদ্ধ করছে সে। দাদা জানের পরে যাকে জীবন দিয়ে ভালোবাসল সেই ধোঁকা দিল। এ ক্লান্তি কোনো পানিতে মিটবে না, এ ক্লান্তি কোনো কিছুতেই মিটবে না, এটা চিরস্থায়ী ক্লান্তি। দু চোখ বুঝে শুধু ছোঁয়াকেই ফিল করে রোদ। ওর জীবনের মূল্যবান মানুষগুলো কেন এমন করে ধোঁকা দেয় তা রোদের জানা নেই। কিন্তু হৃদয়ের যে কষ্ট তা তো ভুলবার মতো নয়। বিকাল গড়িয়ে রাত হল। দুই রুমে দুজন আলাদা হয়ে আগের মতোই শুয়ে আছে। কিন্তু তফাতে একটা, ছোঁয়া কাঁদে বর্ষণের জন্য আর রোদ কাঁদে ছোঁয়ার জন্য। কি অদ্ভুত ব্যাপার, তাই না? রোদ উঠে ছোঁয়ার রুমে আসে ছোঁয়াকে ঘুমিয়ে থাকতে দেখে। কি মিষ্টি একটা বাচ্চার মতো ঘুমিয়ে আছে সে। এত মায়াবী মুখটা দেখে কেউ কি আন্দাজ করতে পারবে এই মেয়েটা এতটা কষ্ট দিয়েছে রোদকে? রোদ ছোঁয়ার পাশে গিয়ে বসে চুপচাপ তার ছোঁয়াকে দেখতে থাকে মন ভরে। কিছু সময় পর ছোঁয়া নড়াচড়া করে ওঠে। সেটা দেখে রোদ ছোঁয়ার থেকে সরে আসে। চোখ খুলতে সামনে রোদকে দেখে ভয় পেয়ে যাই। কারণ সকালের কথা মনে পড়ে। গলায় এখনো প্রচণ্ড ব্যথা এখনো। ছোঁয়া, খেতে এসো। জি। কথা না শুনলে না জানি কি করে, ওনার সব কথা শুনে চলতে হবে তাই মনে হচ্ছে। কিছুই করার নেই। বর্ষণকে বাঁচাতে হলে আমাকে ওনার সব কথা শুনতে হবে। দাদুভাই, তোমাদের আজ সারাদিনে খোঁজ পাইনি, কই ছিলা? আজিজ চৌধুরী এর প্রশ্নে কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গেল রোদ। দাদা জানকে কখনো মিথ্যা বলেনি, রোদ বুঝতে শিখছে যখন থেকে তখন থেকে। কিন্তু আজ সেই রোদ তার দাদা জানকে কি পরিমাণ মিথ্যা বলছে শুধুমাত্র ছোঁয়ার জন্য। রোদ মলিন হেসে বলে, তোমার নাতি বউ আবদার করেছিল একটু লং ড্রাইভে যাবার, তাই নিয়ে গেলাম আর কি। রোদের কথায় দাদা জান হেসে দিলেন। তোর দাদিকে নিয়েও আমি প্রচুর ঘুরতাম জানিস। তোদের তো 5 বছরের সম্পর্ক, কিন্তু আমার আর তোর দাদির ছিল 4 বছরের সম্পর্ক। বিয়ে পর আমরা প্রচুর ঘুরেছি। তোর বাবা হবার পর থেকে ঘোরাঘুরি কিছুটা কমে গেলেও তার আগে আমরা ভীষণ ঘুরতাম। তোদের দাদি মায়ের কাছে আমি কখনো পূরণ হইনি। ও আমাকে খুব ভালোবাসতো, এতটাই ভালোবাসতো যে কখনো কোনো ছেলের দিকেও তাকাতো পর্যন্ত না।
কারণ ও জানতো আমাদের জীবন এখন একটা সুতোয় গাঁথা। দাদা জানের কথা শুনে রোদের বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে। রোদ ছোঁয়ার দিকে তাকায়। ছোঁয়াকে ও যে রোদ ঠিক এমন করেই চেয়েছিল, কিন্তু ভাগ্য তা হতে দিল না। রোদ খাবার মাঝপথে বন্ধ করে উঠে গেল। ছোঁয়া আগের মতো বসে আছে। কি রে রোদ, তুই খাবার ছেড়ে উঠছিস কেন? দাদা জান খাবার হয়ে গেছে। রোদ উপরে চলে আসে। আমি দাদা জনের পাশে বসে চুপচাপ চামচ নাড়াচ্ছি, তখন দাদা জান বলে উঠলেন, ছোঁয়া, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? না দাদা জান, মাথা নিচু করে। কিছু তো হয়েছে ছোঁয়া, আমার নাতি এত নীরব কখনো থাকে না। ওকে নিয়ে চিন্তা হচ্ছে আমার, তুমি খোঁজ লাগাও। দাদা জান কথাটা বলে উঠে গেল। আমিও চামচ রেখে উঠে গেলাম। রুমের বাইরে আসতে শুনতে পাই রোদের কণ্ঠ, ও কাউকে মারার কথা বলছে। আমি থমকে দাঁড়াই। ওকে পুঁতে দেও, ওর লাশটা যেন না দেখা যায়। হে আল্লাহ, বর্ষণের কথা বলছে না তো? আমি দৌড়ে রুমে যাই। আপনি কি বলছেন? আমাকে মিথ্যা বলেছেন? আপনি বর্ষণকে বাঁচিয়ে রাখেননি, মেরেছেন ওকে। আমি উত্তেজিত হয়ে একভাবে কথাগুলো বললাম। রোদের চোখ লাল হয়ে গেল। প্রচণ্ড রেগে গেছে ও। আমি ভয় পেয়ে গেলাম। ভয় ভয় পেছনে সরছি আর ও এগোচ্ছে। একটা সময় দেয়ালে থেমে গেলাম। ওর চোখ দিয়ে বোধ হয় ও আমাকে খেয়ে নিবে এমন করে তাকিয়ে আছে। ও আমার গলাটা আবার চেপে ধরে শক্ত করে। তোকে আমি বলেছি তোর আশিককে আমি ছেড়ে দিয়েছি, তবে তুই বারবার ওর নাম আমার সামনে কেন নিচ্ছিস? কেন? চিৎকার করে। আমাকে খুব শক্ত করে ধরেছে, এতটাই শক্ত করে যে আমার শ্বাস সত্যি বন্ধ হয়ে গেছে। হাত পা ছোটাছুটিও। ও মনে হলো আরো শক্ত করে চেপে ধরে কিছু বলছে। কিন্তু আফসোস, সে কথা শোনা সৌভাগ্য আমার হলো না। তার আগেই চোখ দুটো বুজে এলো। ছোঁয়াকে ওভাবে পড়তে দেখে রোদের খেয়াল আসে। ও কি করছিল এত সময়ে? ছোঁয়া রোদের বুকে ডলে পড়ে। ছোঁয়া, এই ছোঁয়া, তুমি তাকাও, কি হয়েছে তোমার? রোদ ছোঁয়ার মুখে আলতো হাতে চড় দিচ্ছিল, কিন্তু ছোঁয়া উঠেনি। রোদ ছোঁয়াকে শুইয়ে ডক্টরকে ফোন দেয়। ওদের দাদা তখন ঘুম, বাসার কোনো খবর তার কাছে নেই। ডক্টর এসে বলে, মি চৌধুরী, ইনি আপনার কে হন? আমার স্ত্রী। কি বলেন, আপনার স্ত্রী? মানে কি? ওনাকে কেউ খুব শক্ত করে গলা চেপে ধরেছে, যার কারণে দম বন্ধ হয়ে সেন্স হারিয়েছে, আর কিছু সময় হলে মারাই যেতেন। ওনার প্যানিক অ্যাটাক হয়। ওনার পানিতে ফোবিয়া আছে। প্লাস উনি চিৎকার করা কথা শুনতে পারেন না, ওনার হার্ট দুর্বল। ওনাকে দেখে শুনে রাখবেন, না হলে এই দুনিয়াতে বেশি দিন সময়ের জন্য থাকবে না। আপনার স্ত্রী আপনাকে খেয়াল রাখতে হবে। ঔষধ দিয়েছে। আমি এখন আসছি। ডক্টরের কথায় রোদের অবস্থা খারাপ হয়ে যায়। ছোঁয়ার সাথে সেই প্রথম দিন থেকেই চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। কিন্তু আগে তো এগুলা ছিল না। ডক্টর জি, আমি ছোঁয়াকে বিগত 5 বছর ধরে চিনি, ওর আগে এমন সমস্যা ছিল না। মি চৌধুরী, পানিতে ফোবিয়া অনেক দিন ধরেই, ওনার জন্মের থেকে। হ্যাঁ, ওটা সম্পর্কে জানি, কিন্তু এই বাকিগুলো, এগুলা রিসেন্ট তৈরি হয়েছে। ওনার মধ্যে সবসময় জড়তা এবং ভয় কাজ করে, উনি ভীষণ ভীতু প্রকৃতির একজন মানুষ। খেয়াল রাখবেন, আসি। ডক্টর চলে গেল।
রোদ ছোঁয়ার পাশে বসল। হাতে সেলাইন চলছে তার। গত দুদিন ভালো করে কিছু খায়নি মেয়েটা। ওর উপর এতটাই রাগ ছিল যে ও যে কিছু খাচ্ছে না সেদিকে কোনো খেয়াল নেই রোদের। কিন্তু রোদ করবে তো করবে কি, রোদকে যে সবসময় ছোঁয়ার দেওয়া আঘাতগুলো তাড়া করে বেড়ায়। রোদ যেন পাথর হয়ে যাচ্ছে। একদিকে ছোঁয়ার এই অবস্থা, অন্যদিকে ছোঁয়ার দেওয়া হাজার কষ্ট। কি করবে রোদ কিছুই বুঝতে পারছে না। সকাল গড়িয়ে বিকাল হল। ছোঁয়ার জ্ঞান এসেছে। সেলাইন ও শেষ। রোদ খাবার নিয়ে আসে ছোঁয়ার জন্য। খাবার খেয়ে নিবা চুপচাপ, কোনো কথা শুনতে চাই না। রোদের ধমকে ছোঁয়া সবগুলো খাবার খেয়ে নেয় রোদের হাতে। খাবার শেষ হতেই একজন সার্ভেন্ট এসে বলে, স্যার দাদা ডাকছেন আপনাদের দুজনকে। হুম আসছি। সার্ভেন্ট চলে যায়। তুমি নামতে পারবা? জি। ওকে চলো। রোদ ছোঁয়াকে নিয়ে নিচে আসে। নিচে এসে দেখে লাগেজ দুটো। রোদ অস্থির হয়ে বলে, দাদা যান আপনি কোথাও যাচ্ছেন? না তোমরা যাচ্ছ মানে কোনো প্রশ্ন নয়, এখনই রওনা হচ্ছ তোমরা? আমার গ্রামের দিকে ধান হয়েছে, বৃষ্টি হচ্ছে, নদী আছে, ফুরফুরে বাতাস, সেখানে আমাদের বাংলো বাড়িতে তোমরা থাকবে 5 দিনের জন্য। 5 দিনের একদিন ও কম হলে তোমাদের আমি ঘরে ঢুকতে দিব না। কিন্তু দাদা এভাবে হুট করে কেন? কথা নয়, এটা আমার অর্ডার, এখনই বের হও। আমি দুই দাদা নাতির কথা দাঁড়িয়ে শুনছি। দাদা হুট করে এমন ডিসিশন নিল কেন? ছোঁয়া যা ঘুরে আয়। রোদ তার দাদার উপর কথা বলতে পারল না, ফলে দুজন রওনা হল। গাড়িতে ছোঁয়া নিশ্চুপ ছিল। রোদ ছোঁয়ার এই অবস্থা দেখে ভীষণ কষ্ট পাচ্ছে, কিন্তু ওর হাত পাও বাঁধা, আর এই বাঁধনের জন্য দায়ী একমাত্র ছোঁয়া। অনেকটা পথ ড্রাইভ করার পর তারা গ্রামের বাসায় পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে ছোঁয়া দেখে তাদের বাসার পাশেই ধানক্ষেত। সন্ধ্যা সময় বেশ বাতাস হচ্ছে। ছোঁয়া নিজের অজান্তে সেদিকে এগিয়ে যায়। রোদ তা দেখেও কিছু বলে না। ছোঁয়া গিয়ে বাতাসের মাঝে আলের উপর দাঁড়ায়। অসম্ভবভাবে বাতাস বইছে আর মিষ্টি ঘ্রাণ, এখনই বৃষ্টি হবে। চারিদিকে কালো হয়ে এসেছে মেঘে। যা হবার তাই হলো, কিছু সময়ের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেল। ছোঁয়া মুখটা উঁচু করে বৃষ্টিগুলো উপভোগ করছিল। আর দূর থেকে রোদ ছোঁয়াকে দেখছিল। রোদ ছোঁয়াকে ভিজতে দেখছিল। এমন সময় আকাশে বিশাল আলোর ঝলকানি। রোদ তৎক্ষণাৎ দৌড়ে ছোঁয়ার কাছে যায়। ছোঁয়া বিদ্যুৎ চমকানোটাকে ভীষণ ভয় পায়। আলোর ঝলকানির পরেই ভীষণ শব্দে বজ্রপাত হয়। ছোঁয়া ভয় পেছনে ফিরে রোদকে শক্ত করে জড়িয়ে ধরে। রোদের বুক পর্যন্ত আমার উচ্চতা। আমার মাথাটা ঠিক ওর বুকে পড়েছে। ওর হৃৎস্পন্দন শুনতে পাচ্ছি। ভেতর থেকে ইচ্ছে আসছে কেন না সময়টা এখানে থেমে যাক। ওর বুকে এভাবে মাথা গুজে থাকতে আমার খুব ভালো লাগছে। অনেকটা সময় কাটার পর যখন ছোঁয়া রোদকে ছাড়ছে না, তখন রোদের একটু সন্দেহ হয়। রোদ ছোঁয়ার হাতটা ধরে। বুঝতে পারে ছোঁয়ার জ্বর আসছে। কিন্তু ছোঁয়ার জ্ঞান নেই। রোদ তখনই ছোঁয়াকে কোলে করে রুমে আসে। ছোঁয়া তো পুরোই ভিজে গেছে। ওকে শুকনো কাপড় পরাতে হবে। রোদ ছোঁয়ার জ্ঞান আনার চেষ্টা করে, কিন্তু ছোঁয়ার ভীষণ জ্বরের কারণে সে চোখই খুলতে পারছে না। রোদ চিন্তিত হয়ে পড়ে। তখনই রোদের মনে পড়ে এ বাড়িতে একটা কাজের মহিলা আছে যাকে দিয়ে সে ছোঁয়ার কাপড় পাল্টে দিতে পারে। রোদ দৌড়ে নিচে আসে, কিন্তু সেখানেও কাজ হয় না। সেখানে দেখা যায় মহিলা তার স্বামীকে রেখে কিছু দিন গ্রামে গেছেন।
রোদ নিরুপায় হয়ে ছোঁয়ার কাপড় পাল্টে শুকনো কাপড় পরিয়ে দেয়। মেয়েটাকে ভিজতে দেওয়া উচিত হয়নি, ভিজে জ্বরটা আসছে। রোদ ছোঁয়াকে কম্বল জড়িয়ে দেয়। ছোঁয়া বাচ্চাদের মতো নিজেকে গুটিয়ে নিয়েছে। রোদ ছোঁয়ার কপালে হাত বুলাতে থাকে। আজ কেন জানি না কোনো রাগ করতে পারছে না রোদ। পারছে না অভিমান করে দূরে চলে যেতে। পারছে না রোদ ছোঁয়াকে কিছু বলতে। ছোঁয়ার আজকের ছোঁয়াটা একটা অন্যরকম অনুভূতি দিয়েছে রোদকে। এর আগে ছিল এমন, কিন্তু বিদেশ থেকে আসার পর এই প্রথম ছোঁয়ার ছোঁয়াতে রোদ এমন অনুভূতি ফিল করছে। রোদের কাছে সবকিছু কেমন রহস্য হয়ে আসছে, সবকিছু ঘোলাটে হয়ে আসছে। বাইরে ভীষণ বৃষ্টি নেমেছে। ঠান্ডা বাতাস আসছে জানালা দিয়ে। একটু পর পর বিদ্যুৎও চমকে উঠছে। ছোঁয়া প্রতিবার কেঁপে উঠছে। রোদ ছোঁয়াকে ভয় পেতে দেখে ছোঁয়াকে জড়িয়ে ধরে। রোদের বুকের মাঝেই গুটিসুটি মেরে শুয়ে আছে ছোঁয়া। এত মায়া, এত মমতা, এত ভালোবাসা। সে রাতে কারোর খাওয়া হলো না। রোদ ওভাবেই ছোঁয়াকে বুকে জড়িয়ে ঘুমিয়েছিল সারা রাত। কতদিন পর রোদ শান্তিতে ঘুমোতে পারল তা রোদ নিজেও জানে না। ছোঁয়া হচ্ছে রোদের প্রশান্তি, রোদের সান্ত্বনা, রোদের আকাঙ্ক্ষা, রোদের ভালোবাসা। সব কিছু ছোঁয়াকে নিয়েই। সকলের মিষ্টি রোদ ছোঁয়ার মুখে পড়তে ছোঁয়া টিপ টিপ করে চোখ খোলে। নিজেকে রোদের বুকের মাঝেই আবিষ্কার করে। কিন্তু মাথাটা তার ভীষণ ভার। চাইলেও উঠতে পারছে না। অসুস্থতা এখনো পুরো কাটেনি। রোদ বুঝতে পারে ছোঁয়া উঠে গেছে, তাই রোদ ছোঁয়া থেকে সরে উঠে পড়ে সোজা ওয়াশরুমে চলে যায়। কিছু সময় পর বেরিয়ে এসে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি, চুপচাপ বসে থাকো, নড়বা না। রোদ নিচে চলে যায়। আমি টুপ টুপ করে উঠে ওয়াশরুমে যাই। কিছু সময় পর রোদ ফিরে এসে ছোঁয়াকে না দেখে ছোঁয়াকে ডাকতে শুরু করে। ছোঁয়া, ছোঁয়া। জি আসছি। ওয়াশরুম থেকে বেরিয়ে আসি। উনি খাবার হাতে দাঁড়িয়ে আছে। আমি আসতে আমাকে খাইয়ে দেয়। আপনি খাবেন না? হুম, খাবো। তুমি ঔষধ খেয়ে নেও। রোদ আমাকে ঔষধ দিয়ে জানলার পর্দা খুলে দেয়। এটা একটা গ্রাম, এই বাড়ির বেলকনি থেকে প্রায় সবটা দেখা যায়। আমি বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। সত্যি কি সুন্দর দেখাচ্ছে। চারিদিকে সবুজ ধান ক্ষেত, একপাশে গ্রাম, বাড়ি বাড়ি, সবকিছু কত গোছালো। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো প্রচুর পরিষ্কার। আমার খুব ভালো লাগছে। মেঘ এখনো আকাশে, মিষ্টি বাতাস বইছে। বৃষ্টির পরে মাটির একটা মিষ্টি ঘ্রাণ আসে, সেটা পাচ্ছি আমি। রোদ ছোঁয়াকে দেখছে। আকাশ থেকে একটা পরী নেমে তার বাসার বেলকনিতে দাঁড়িয়েছে। মিষ্টি বাতাসে পরীটার চুলগুলো উড়ছে, শাড়ির আঁচলটাও উড়ছে। কি যে মিষ্টি দেখাচ্ছে তাকে, তা বলার মতো ক্ষমতা রোদের নেই। রোদ ছোঁয়ার দূরত্ব বুঝি এখন কমবে। হয়তো এখন ওদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা গভীর হবে। ছোঁয়া, জি, আজ বাইরে যাব ঘুরতে। আমার মনটা খুশি হয়ে যায়, আপনা আপনি মুখে হাসি চলে আসে। আমি ওই খানটায় যেতে চাই। আমি আঙুল দিয়ে দেখলাম। রোদ আমার কাছে এগিয়ে আসে। কই? ওই দেখুন, ওই যে ঘের মনে হচ্ছে। ওটা আচ্ছা, নিয়ে যাব, কিন্তু ওখানে যেতে গেলে নৌকাতে উঠতে হবে। কালকের বৃষ্টিতে পুরো বিল পানি পানি হয়ে গেছে। নৌকার কথা শুনে আমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। পানিতে প্রচুর ভয় আমার। রোদ মিষ্টি হেসে বলল, আমি তো থাকবো, পড়তে দিব না তোমায়। ওটা কাদের ঘের? তুমি ঘের চিনো?
হ্যাঁ চিনি তো, আন্টি তো গ্রামের ছিল, ওনার থেকে ছোট থাকতে অনেক গল্প শুনেছি। আর আমি সবই চিনি। অন্তত এটা বলবো না ধান গাছে কি ফার্নিচার হয়। আমার কথা শুনে রোদ হেসে দিল শব্দ করে। আমি ওর দিকে তাকালাম। ওর হাসিটা মন কাড়া। আচ্ছা, ওটা একটা চাচার ঘের, ওখানে প্রায় সব গাছ আছে, কিন্তু ওর মাঝেও কিন্তু পানি মাছ চাষ হয়, বুঝেছ? হুম। আমি এখানে বসে থাকি। খুব ভালো লেগেছে জায়গাটা। হুম। আচ্ছা বসো, বাজার করে আসি, এখানে খাবার মতো কিছু নেই। আচ্ছা। রোদ চলে গেল, আমি বেলকনিতে বসে রইলাম। যদি তোমায় জানাতে পারতাম সব সত্যি রোদ, তবে আমাদের মাঝে কোনো দূরত্ব থাকতো না। থাকতো না কোনো সমস্যা, একটা সুন্দর সংসার হতো তোমার আর আমার। ছোঁয়ার চোখ দিয়ে গড়িয়ে পড়ল পানি। মিষ্টি এই সুন্দর পরিবেশ আর প্রিয়জনের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছোঁয়া উপভোগ করতে চায়। একটা মুহূর্ত ওয়েস্ট করতে চায় না। দুপুরে রোদ বাজার করে নিয়ে আসে। ঔষধের জন্য ছোঁয়ার জ্বর পড়ে গেছে। রান্না করার জন্য এখানে কোনো লোক নেই। রোদ পড়ল মহা চিন্তায়। বাজার তো করেছে, কিন্তু রান্না কে করবে? ছোঁয়া অসুস্থ, ওকে কি বলা ঠিক হবে? রোদের চিন্তা মাখা মুখটা দেখে আমি বুঝতে পারছি সমস্যাটা কি হয়েছে। তাই গিয়ে রোদকে বললাম, রান্নাটা আমি করি। না, তুমি অসুস্থ, জ্বর পড়ে গেছে, আমি পারব না। দরকার নেই। আরে আমাকে একটু হেল্প করবেন, তাতেই হবে, সরুন আপনি। ওনাকে সরিয়ে কিচেনে গেলাম। কাজ শুরু করলাম। এখানে সবই আছে, কিন্তু থাকার মতো মানুষ নেই। যাক, সময়গুলো ভালোই কাটছে। আমি একে একে সব রান্না শেষ করি। রোদ আমার পাশে দাঁড়িয়ে আমাকে সব হেল্প করে দেয়। আমিও তার হেল্প পেয়ে সব রান্নাই শেষ করে ফেলেছি। সব ধরে টেবিলে রাখব, তখনই রোদ আমার হাত ধরে বসে, তুমি গিয়ে গোসল করে নেও, আমি এগুলে করছি। আচ্ছা। আমি চলে এলাম। ওয়াশরুমে গিয়ে আয়নায় তাকাতে দেখতে পেলাম আমার কাল রাতে শাড়িটা নেই, অন্য একটা শাড়ি। কিন্তু আমার শাড়ি কে বদলে দিল? এ বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই, তাহলে অবশ্যই রোদই পাল্টেছে। বেশি চিন্তা না করে গোসল সেরে নিলাম। বাইরে এসে চুলগুলো আঁচড়ে নিচে চলে এলাম। রোদ এদিকে সব গুছিয়ে ফেলেছে। আমি নিচে নামতে আমার কাছে এগিয়ে এসে আমার হাত ধরে চেয়ারে বসায় আর নিজে আমার পাশের চেয়ারে বসে পড়ে, নেও, খেয়ে নেও। আপনিও খান। হুম। রোদ খাবার খাচ্ছে, আমি খাবার খাওয়ার মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছি। সে খুবই তৃপ্তি করে খাচ্ছে। তোমার রান্না অনেক দিন পরে খাচ্ছি। বাইরে গিয়ে খুব মিস করতাম। মনে আছে আগে তুমি রোজ আমার জন্য রান্না করতে? রোদর কথায় আমার মনে পড়ে গেল পুরন সে দিনগুলোর কথা। ছোঁয়া তখন ক্লাস 11তে সবে উঠেছে। অতীত। বর্ষা, ছোঁয়ার বান্ধবী। কি রে? দেখ, আমি তো ভুলেই গেছি রোদ আমার জন্য অপেক্ষা করছে কলেজের বাইরে। আমি ওকে প্রায় 30 মিনিট দাঁড়িয়ে রেখেছি, তা ওই খাটাস পোলার গোলে কথা কইতে গিয়ে। কেন যে পথ আটকালো? রোদ তো রেগে আছেই, এখন যদি জানতে পারে এটা পেলার গোলে কথা কইছি, তাইলে আমারে মাইরে ফেলবে। কি করতাম কত? তোর একটু বাড়াবাড়ি, তোকে বললাম চল, তুই মজে গেলি। আরে ধুর, আমি কি জানতাম নাকি ওই বেদ্যপ আমরে প্রপোজ করবে? জানতে না, আমি বলেছিলাম, এখন বুঝো ঠেলা। দেখ বর্ষ, প্লিজ কিছু কর, হেল্প। কি? একটা আইডিয়া আছে, কিন্তু যদি তুই পারিস তবে। কি আইডিয়া? রান্না পারিস তো, তাই না? হুম। তো এই 1 বছর হলো কখনো রোদকে রান্না করে খাইয়েছিস? না। তুই গিয়ে ওকে তোর রান্না করা খাবার খাইয়ে বলবি সরি ফর লেট।
তাতেই হবে শিওর তুই? হ্যাঁ, তাতেই হবে শিওর আমি। আচ্ছা তাহলে এখন তো ভাইয়া কিছু বলবে না, চুপচাপ গাড়ি চালিয়ে বাসায় যাবে তাই না? তা তো। বাসায় গেলে ওনার হাত ধরে ঘরে বসাবি, তারপর রান্না করবি। আচ্ছা ধন্যবাদ বাবু। ধুর চল। ছোঁয়া বর্ষার সাথে রোদের কাছে যায়। রোদের মুখ দেখে বোঝা যাচ্ছে রোদ বেশ রেগে। ছোঁয়া চুপচাপ রোদের সাথে বাসায় চলে আসে। গাড়ি থেকে নেমে রোদ গম্ভীরভাবে, চলুন একটা জিনিস দেখাবো। রোদ কোনো কথা না বলে ছোঁয়ার সাথে হাঁটা শুরু করল। রোদ ছোঁয়ার বেডরুমে গিয়ে ছোঁয়ার পড়ার টেবিলের চোয়ার টেনে বসে। রোদ আর যাই করুক কখনো ছোঁয়ার কথা ফেলেনি। ছোঁয়া দৌড় দিয়ে রান্নাঘরে চলে যায়। এক বাটি নুডলস বানিয়ে নিয়ে ঘরে আসে। রোদ ছোঁয়ার বইগুলো দেখছিল। ছোঁয়া বাটি নিয়ে রোদের দিকে এগিয়ে আসে। সরি ফর লেট, আর এমন হবে না। ছোঁয়ার নরম গলার কথা শুনে রোদ ছোঁয়ার দিকে তাকায়। হাতের বাটি দেখে রোদ কিছুটা অবাক হয়। কি এগুলা? নুডলস। রোদ ভ্রু কুঁচকে তাকায়। আরে আমি রান্না করেছি আপনার জন্য। রোদ হেসে দেয়। তুমি রান্না পারো? হ্যাঁ। আগে তো বলনি। এখন তো বলছি, রাগ কমছে? রোদ হেসে বলল, ছোঁয়া রানী, তুমি আমার মনের রানী, তোমার উপর রাগ করে থাকা যায় না। রোদ ছোঁয়ার রান্না খাবার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। ভালোবাসে যে মেয়েটাকে, তার সব কিছুই ভালোবাসে রোদ। বর্তমান। ছোঁয়া এই ছোঁয়া। খাচ্ছ ন কেন, শরীর খারাপ করেছে? না তেমন কিছু না, খাচ্ছি। ছোঁয়া রোদ খাবার শেষ করে। পুরোটা দিন মেঘলা আকাশ ছিল। বিকালেও ফুরফুরে বাতাস, সাথে মেঘ মেঘ করা আকাশ। ছোঁয়া, জি। চলো, যাবে না? ওই জায়গায়, হাসি মুখে। আচ্ছা চলুন। তুমি একটা লাল শাড়ি পরো। লাল শাড়ি কেন? এমনি পরে এসো। রোদের কথার জন্য একটা লাল শাড়ি পরলাম। চুলগুলো বেঁধে একটু লাল লিপস্টিক দিয়ে রোদের সাথে বের হলাম। রোদ কিছু সময় রাস্তা ধরে ড্রাইভ করার পর একটা বাড়ি নিয়ে গেল আমাকে। সেখানে সবাই রোদকে আর আমাকে দেখে খুব খুশি, তারা ব্যস্ত হয়ে পড়ল। আরে চাচু, কিছু করা লাগবে না, তোমাদের বৌমা ওই ঘেরটা ঘুরে দেখতে চায়, তাই নিয়ে এলাম। রোদ, এ তো বড় ভালো কথা। তুই বসো বাবা, আমি আবিরকে বলছি। আবির রহিম চাচার ছেলে। আচ্ছা চাচা, আবির এখন কি করে? ও এখন ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ালেখা করতেছে। আচ্ছা, বড় হয়ে গেছে। ছেলে পোলা বড় তো হবেই একদিন। কথায় কথায় আবির চলে আসে। আবির আসার পর আমরা রওনা দেয় বিলের মাঝের উদ্দেশ্যে। চারিদিকে পানি, আমি পনির দিকে তাকাচ্ছি না, ভয় করছে। রোদ এসে আমার হাতটা ধরে, এসেই যেন ভয়টা কাটিয়ে উঠতে পারি। আর চারিদিকের শান্ত পরিবেশ, ফুরফুরে বাতাস উপভোগ করতে শুরু করি। কিছু সময় পর আমরা সেই ঘেরে পৌঁছে যাই। সেখানে নানা রকম ফলের গাছ আর ভেতরে মাছের চাষ। খুব ভালোই কাটল সময়। রোদ কিছু ছবি তুলল। ঘুরে দেখলাম সবটা। ভয় করেনি আমার, কারণ রোদ আমার হাতটাই ছাড়েনি। আমার শুধু মনে হচ্ছিল, ওর সাথে কেন আমার এত দূরত্ব, কেন ওকে আমি ভালোবেসেও বলতে পারি না। কেন এমন হয় সব সময় আমার ভালোবাসার মানুষগুলোকেই দূরে রাখতে হয়। অনেক দূরে, তাদেরকে কষ্ট দিতে হয়। আমিও কষ্ট পাই, ওরাও কষ্ট পায়। ছোঁয়া,
এসো এদিকে এসো। ওনার দিকে এগিয়ে গেলাম। উনি আমার কানে একটা ফুল গুজে দিল। এখানে আবার ফুল গাছও আছে। আমি হেসে দিলাম। চলবে।